শুভ দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেতা অনুভব মাহবুব। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। একটা কিউরিওসিটি, যে আপনার নাম দুটো মানুষ যেটা একটা জানে, অনুভব মাহবুব তো জানে, পাশাপাশি আরেকটি নাম রয়েছে যেটা মাহবুব আল রশিদ খান। তো এই নাম দুটির ডিফারেন্স কেন? এটা কি পরে মিডিয়াতে আসার পর চেঞ্জ হয়েছে? না, মোহাম্মদ মাহবুব আল রশিদ খান এটা হচ্ছে আমার ফুল নেম, যেটা একদম সার্টিফিকেট সব জায়গায় মানে যায় যেটা। আর অনুভবটা হচ্ছে আমার নিক নেম। একটা প্রত্যেক মানুষেরই তো একটা নিক নেম থাকে। তো অনুভব নামটাই আসলে বেশিরভাগ মানুষ নিক নেমেই তো আসলে ডাকে, ফুল নেমে ওইভাবে করে ডাকে না। তো যেই কারণে আমার অনুভব মাহবুব এই নামটাই আসলে মিডিয়াতে একেবারে স্টাবলিশড হয়ে গেছে। ঈদের আমেজ তো বেশ কয়েকদিন ধরে ভরপুরভাবে চললো, কিন্তু গরুর মাংস খাওয়ার রেওয়াজ তো এখনো আছে, মনে পুরো মাস জুড়েই খেতে হবে এবং পুরো প্রায় 6 মাস 8 মাস পর্যন্ত গরুর মাংস। তো এই বিষয়গুলো আপনার কাছে কেমন লাগে? ভীষণ ভালো লাগে। মানে আমি আসলে বয়স বেড়েছে, বাট আমার কাছে ওই ঈদ নিয়ে যে একটা ছেলে মানুষই, এইটা আমি খুবই এনজয় করি। মানে ঈদটাকে আমি আসলে খুব ভালোভাবে উপভোগ করতে চাই। কিরকম ছেলে মানুষের? যেমন ঈদের আগের দিন থেকে যে ঈদ আসবে, ঈদের যে চাঁদ দেখা, এটার একটা আলাদা আনন্দ। হাটে যাওয়া হয়েছে এবার কুরবানিতে? অবশ্যই, মানে প্রত্যেক কোরবানি ঈদে আমি মানে একটু মানে বোঝার পর থেকেই আমার আসলে ছোটবেলা থেকেই কোরবানি হাটে যাওয়া হয় এবং আমি খুব এনজয় করি কোরবানি হাটে যাওয়াটা। ভীষণ ভালো লাগে। অনেক অনেক গরু আসে, দেখি, একটু দামাদামি করতে আরও মজা লাগে। তারপরে আমি যখন নিজে দামাদামি করা শিখে গেলাম, তখন থেকে তো আরও বেশি মজা লাগে। মানে বিভিন্ন গরু যারা থাকে তাদের সাথে কথা বলি, দামাদামি করি। তারপরে যখন একটা মানে গরু কিনে যখন নিয়ে আসি, তারপরে যখন রাস্তা দিয়ে আসতে আসতে সবাই যখন জিজ্ঞেস করে যে কত কত গরুর দাম কত, এই জিনিসগুলি আসলে আমি খুবই এনজয় করি, আমার ভীষণ ভালো লাগে। কখনো ছোটবেলায় কুরবানির হাটে গিয়ে গরুর গুঁতো খেয়েছেন? অবশ্যই, গরুর শুধু গুতা না, গুতাটাও খেয়েছি, কিন্তু গরুর লাথি খেয়েছি। এটা হলো সবচেয়ে মানে ভয়ঙ্কর বিষয়। একবার মানে একেবারে ছোটবেলা না, গরুর লাথিটা মানে আরেকটু বড় হওয়ার পরে, মানে একবার এরকম একটা পাগলা গরু ছিল আর কি। একটু কয়েকটা গরু তো শান্ত থাকে, আর এখন তো বেশিরভাগ ফার্মের গরু এগুলি এত বেশি চঞ্চল হয় না। একটু দেশি জাতের যে গরুগুলো এগুলি একটু খুব চঞ্চল থাকে। তো ওর মধ্যে আমি তো বুঝতে পারিনি, একটাকে একটু গুতা দিলাম, অমনি সে পিছন দিয়ে একটা লাথি মেরে দিছে এবং মানে পড়ে গেছি, রীতিমতো গোবরের মধ্যে পড়ে গেছি। আচ্ছা, বড়বেলার এই যে ঈদটা, এখন তো দায়িত্বও বেশি, তো মাংস কাটাকাটি থেকে হেল্প করা হয়েছে বা রান্না করা কি করতে পারেন? মাংস কাটাকাটিটা আসলে না, এটাও আমি খুব মজা পাই যে আমাদের তো লোক থাকেই, কসাই থাকে, তারা সাথে পাশে থেকে, হ্যাঁ, তাদের সাথে একটু বসে একটু ধরলাম। মানে নিজে মাংসটা একটু কাটাকাটি না করলে মনে হয় না যে আসলে ঈদ মনে হয় না, বা কোরবানি দিচ্ছি বা দিয়েছি, এই ফিলটা আসলে আসে না। এই জন্য ইচ্ছে করে একটু বেশি একটা করি না, একটু পাশে বসে হয়তো একটু কাটাকাটি করলাম। এটা করতে আসলে ভীষণ ভালো লাগে। আর রান্নার বিষয়টা হচ্ছে অত ভালো রান্না পারি না, চেষ্টা করি মাঝে মাঝে, কিন্তু ওটা আসলে ওই পরিমাণ ভালো হয় না। আচ্ছা, তো এই ঈদ উপলক্ষে কোনো কাজ করা হয়েছিল নাকি আপকামিং কাজ আছে? না, ঈদের উপলক্ষে বেশ কয়েকটা এবার কাজ আমার অলরেডি গিয়েছে। ঈদের স্পেশাল বেশ কিছু নাটক, 7 পর্বের নাটকও গিয়েছে, তারপরে সিঙ্গেল নাটকও গিয়েছে। আর আমার প্রিয় অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের সাথে এবার ঈদে 3টা নাটক অন এয়ার হলো। আর আমার আরেকজন প্রিয় অভিনেতা নীল আলমগীর ভাই, সবাই আমার প্রিয় অভিনেতা, কিন্তু এই দুজন স্পেশাল। এই দুজনকে সাথে অভিনয় করতে গেলে এবং মানে করতে পেরে আসলে নিজেকে অনেক বেশি ভালো লাগা কাজ করে। এই দুজনের সাথে বেশ কয়েকটা নাটক অন এয়ার হয়েছে। তো এখন তো ইন্ডাস্ট্রিতে সকলেই পুরো দমে কাজ করার চেষ্টা করছেন এবং ঈদের কাজ নিয়ে মোটামুটি সকলেরই কাজ রিলিজ হয়ে গেছে। এখন আবার নতুন কাজগুলো তারা ডিফারেন্ট কাজ করার চেষ্টা করছেন। তো আপনার এরকম কখনো হয়েছে যে এমন একটা চরিত্র করেছেন যে করার পর মনে হয়েছে যে চরিত্রটা আপনি না করলেও হতো, বা রিগ্রেট করেছেন? এইরকম এতটা হয়নি। মানে আসলে যে কোনো চরিত্র করার আগে আমাদের তো স্ক্রিপ্ট দেয়া হয়, আমি তো আসলে জেনেই যাই কাজটা করতে। যেটা হয়েছে যে মাঝে মাঝে এরকম হয় যে আমি হয়তো প্র্যাকটিস করে গেছি যে এই ক্যারেক্টারটা কিভাবে করব, বা কি মন মতো অনেক সময় হয় না, বা একটু তাড়াহুড়া থাকে কখনো শুটিংয়ের মধ্যে, তখন আসলে এই আমি যেভাবে ভেবে গিয়েছি ওইভাবে হয়তো চরিত্রটা আমি ফুটিয়ে তুলতে পারি না। সেটা একেবারে আমি নিজেই বুঝতে পারি আর কি। এটা হয়তো কেউ বলে না, বলে যে ভালোই হয়েছে, কিন্তু আমি যখন দেখি স্ক্রিনে যে আমার অ্যাক্টিংটা, তখন মনে হয় যে এখানে আরেকটু বেটার কিছু করলে মনে হয় ভালো হতো। অনেক চরিত্র আপনাকে অভিনয় করতে আমরা দেখেছি, সবথেকে তার মধ্যে কোন ধরনের চরিত্র মনে হয় যে দর্শকরা আপনাকে বেশি চায়? আমি অনেক ধরনের চরিত্রই অভিনয় করেছি, কিন্তু তার মধ্যে আসলে
আমি ফার্স্ট যে আমার অভিনয় জীবনে শুরু, সেই নাটকটির নাম ছিল 69, একটা ধারাবাহিক নাটক। তা সেখানে আমি একটা নাচের টিচারের ভূমিকায় ছিলাম। তা ওই ক্যারেক্টারটা, আমার ক্যারেক্টারের নাম ছিল কাঞ্চন। তো ওই ক্যারেক্টারটা সবাই এত বেশি পছন্দ করেছিল, এটা কি একটু নাচের টিচার, আমি যাকে শিখাই আমার স্টুডেন্ট, তার সাথে একটা খুনসুটি থাকে, তার সাথে একটা প্রেম প্রেম ভাব থাকে। আর আমার ক্যারেক্টারটাও ছিল একটু অবুঝ টাইপ এবং একটু হালকা মেলি টাইপ। তো সব মিলিয়ে না মানে দর্শক এই জিনিসটাকে অনেক অনেক বেশি প্রথম নাটকে আমাকে পছন্দ করে ফেলেছে, এবং এইটার আমারও খুব ভীষণ একটা পছন্দের চরিত্র। আর এটাই আসলে পরে আরও কয়েকটা কাজ করলাম, যেমন সিকান্দার বক্স একটা সিরিয়ালে আমি কাজ করেছি মোশাররফ ভাইয়ের সাথে, ওইখানেও আমার ওই ক্যারেক্টারটা আমার ভীষণ মানে প্রিয়। আবার এভারেজ আসলাম নামে একটা কাজ করেছি সাগর জাহান ভাইয়ের পরিচালনায়, সেখানে আমার নাম থাকে উস্তাদ নিরঞ্জন লাল। তো এই ক্যারেক্টারটা দর্শকও ভীষণ পছন্দ করেছে এবং আমারও ভীষণ পছন্দের চরিত্র। বেশ, আপনার কিন্তু আমরা একটু হেয়ার স্টাইলটা ডিফারেন্ট দেখতে পাচ্ছি, কারণ আপনাকে এত বড় চুলে আমরা খুব একটা দেখিনি বা আমাদের এখন দেখা হচ্ছে। তো এইটার পেছনে কোনো কারণ আছে? নতুন করে চরিত্রের খাতিরে কি এইরকম হেয়ারস্টাইল রেখেছেন নাকি এটা ব্যক্তিগত ইচ্ছা? না, একেবারেই ব্যক্তিগত ইচ্ছার থেকেই আমার এই চুলটা রাখা। আমি আসলে ছোটবেলার থেকেই কখনো চুল বড় করার স্কোপ পাইনি, বা আর যেহেতু অভ্যাস হয়ে গেছিল ছোট চুল রাখা, সেজন্য আর কখনোই রাখা হয়নি। তাই ইদানিং আমার কেন জানি মনে হলো যে কয়দিন পর তার একটু বয়সটা বাড়বে, তখন হয়তো চুল পড়ে যাবে, টাক হয়ে যাবে, কখনো নিজেকে আমি বড় চুলে দেখলাম না, সেই ইচ্ছাটাই আসলে আমি পূরণ করছি। আর আরেকটা লাভ হয়েছে, আমি এই বড় চুল রাখাতে আবার ভিন্ন ভিন্ন কিছু ক্যারেক্টারও আমি অফার পেয়ে গেছি। এবং সবচেয়ে মজার যেটা হচ্ছে যে আমি ক্যারাটে, কুংফু ক্যারাটের মাস্টারের মানে মানে চরিত্র করার অফার পেয়েছি, এবং সেটাতে আমি এই বড় চুল দেখে আরো ঝুঁটিটা বেঁধে যেহেতু করেছি, সেটা মানে ভীষণ ভীষণ মজার। মানে চরিত্রটা আরো বেশি গেট আপের কারণে হয় না যে চরিত্রটা আরো ফুটে উঠে, এই সুবিধাটা পেয়েছি। বাহ। তো অনেক সময় তো সেটে গিয়ে ইনস্ট্যান্ট ডায়লগ শেষ চেঞ্জ হওয়ার সাথে সাথে তো এক্সপ্রেশনগুলো তো চেঞ্জ হতে থাকে এবং ইনস্ট্যান্ট এক্সপ্রেশন সব কিছু দিতে হয়। তো এরকম কি আমাদের ইনস্ট্যান্ট কোনো ডায়লগ বা কিছু একটা এখানে বসেই হালকা একটু এক্সপ্রেশনে কিছু দেখানো যায়? তো আমি যেটা একটু ইম্প্রোভাইজ করে আমি নিজে যেটা করেছিলাম যে কুংফু ক্যারেক্টারে ইয়া হু 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 হু, আমি কুংফু 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 টিচার, এই ধরনের একটা মানে একটু ইম্প্রোভাইজ করে একটু ক্যারেক্টারটাকে একটু মজার করার জন্য আরো ফুটিয়ে তুলেছেন আপনি, যেন দর্শকরা আরো পছন্দ করে। ডেফিনেটলি দর্শকরা এন্টারটেইনমেন্ট পছন্দ করে, এবং মানুষকে এই যে কাজের মাধ্যমে বা যে কোনো একটা চরিত্র ফুটিয়ে তুলে দর্শকদেরকে হাসানো এবং দর্শকদের মাঝে সেই ক্যারেক্টারটা মেমোরাইজ করিয়ে রাখা, ইটস আ ভেরি বিগ চ্যালেঞ্জ, এবং এটা করতে পারাটাই হচ্ছে একজন আসল অভিনেতার কাজ, এবং এটা করতে থাকবেন আপনি অবশ্যই, এটাই প্রত্যাশা আপনার কাছে। তো এখন তো কাজের বিভিন্ন ধরনের গতানুগতিক কাজ আমরা পাচ্ছি, যেমন কিছুদিন আগে যদি আমরা নাটকের থিম দেখতাম যে শুধুমাত্র নায়িকা এবং নায়ক বেসই হতো, কিন্তু এখন আবার কিছুটা ট্রেন্ড চেঞ্জ এসেছে। এখন নাটকগুলো একটু ডিফারেন্ট ট্র্যাকেও হচ্ছে, ফ্যামিলি ড্রামা টাইপের হচ্ছে, এবং সিনেমাতেও সেম বিষয়গুলো আমরা দেখছি যে শুধুমাত্র নায়ক নায়িকা কেন্দ্রিকই না, বা ভিলেন থাকবে, ঢিসুম ঢিসুম হবে, গান হবে, ইটস নট লাইক দ্যাট। সো এই ধারা পরিবর্তনটা আপনার কাছে কেমন লাগছে? আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, এবং মানে বিশেষ করে আমাদের নাটকে, আমি যেহেতু বেশি নাটক করি, সিনেমাটা কম করা হয়, নাটকে মাঝখানে আসলে একটু এই গল্পগুলো বা মেকিং টেকিং বেশি ফান টান মিলিয়ে মানে 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 ভাল লাগছিল, অস্থির একটা মানে পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু এই যে ইদানিং কিছু ফ্যামিলি ড্রামা, পারিবারিক গল্পগুলো যেহেতু তৈরি হচ্ছে, এবং সেই গল্পগুলি আসলে দেখলাম যে দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছে। এটা খুবই পজিটিভ আমাদের জন্য। আমরা যারা আসলে ভালো নাটকে অভিনয় করতে চাই, আমরা চাই যে আসলে ফ্যামিলি ড্রামাই হোক। নাটকটা তো আসলে ড্রয়িং রুম মিডিয়া, এখানে তো পরিবারের সবাইকে নিয়ে বসে দেখবে। তো এখানে যদি একটু অশ্লীল বাক্য বা অশ্লীল শব্দের কোনো নাটক হয়, এটা ফুল ফ্যামিলি নিয়ে আসলে দেখা যায় না। এখানে আমাকে ড্রয়িং রুম মিডিয়াতে আমাকে আসলে পারিবারিক গল্প দিতে হবে, এবং যেটা পরিবারের সাথে মানুষ নিজেকে মানিয়ে নিবে, মনে করবে যে এই তো আমারই পরিবারের কিছু গল্প আমি নিজের চোখে দেখছি। তখন না আসলে গল্প মানে নাটকের সাথে নিজেদের পরিবারটাও মিলেমিশে একাকার হয়ে যায়, তখন আরো গ্রহণযোগ্যতা বেড়ে যায় নাটকের। তো এই ব্যাপারটা যেহেতু এখন ঘটছে এবং মানুষ এই পারিবারিক গল্পগুলো খুব ভালোভাবে গ্রহণ করছে, খুবই ভালো। আমাদের আরো অভিনেতা অভিনেত্রীদের জন্য আরো ভালো, আমরা আসলে সুস্থ ধারার নাটকে অভিনয় করার সুযোগ পাচ্ছি।
আচ্ছা, এই জিনিসটাই মিডিয়াতে কেন এত জরুরি? এই যে ট্রেন্ড চেঞ্জ হওয়া বা এরকম ডিফারেন্ট থিমগুলো করাটা কেন এত জরুরি? এটা তো অবশ্যই জরুরি, সেটা আসলে দর্শককেও একটা কি বলে খুব ভালো কিছু উপহার দেওয়ার জন্য এটা জরুরি, আর যারা পারফর্মার শিল্পীরা যারা অভিনয় করবে তাদের জন্য যে একটা সুস্থ পরিবেশ, সুস্থ বিনোদনটা, মানে সুস্থ বিনোদনটাই তো জরুরি। এই কারণেই আসলে এই ট্রেন্ডটা পরিবর্তনটা আমি মনে করি যে খুবই জরুরি। আচ্ছা, এই যে মিডিয়া সেক্টরে আসার পেছনে পরিবার থেকে সাপোর্ট কতটা পেয়েছেন? পরিবার থেকে যথেষ্ট সাপোর্ট পেয়েছি, কারণ আমি একেবারেই ছোটবেলা থেকে, আমি যেহেতু বিএফ শাহিন স্কুলের স্টুডেন্ট ছিলাম, তো আমার স্কুলেও একটা কালচারাল একটা এনভায়রনমেন্ট ছিল, যে ওখানেও আমাদের প্রতি বছর অ্যানুয়াল একটা কালচারাল কম্পিটিশন হতো, সেখানে নাচ গান অভিনয় আবৃত্তি সব কিছু ছিল। তাই সেখানেও আসলে আমার পরিবার থেকে, পরিবারের সবাই মোটামুটি কালচারাল একটু মানে সংশ্লিষ্ট ছিল, তাই মানে সবাই গান নাচ কবিতা আবৃত্তি, আমার ভাই বোনরা সবাই, তারাই আমি আসলে প্রথমে যে আমার আবৃত্তি শেখা বা অভিনয় শেখা, এটা আমি আসলে পরিবারের থেকে শিখেছি। আমার আম্মু আমাকে আবৃত্তি শেখাতো, আমার ভাই বোনরাও সবাই মিলে আমাকে একটু শিখিয়ে দিত, বলতো যে কম্পিটিশনে যাও, তুমি যে অ্যাটেন্ড করো, পার্টিসিপেট করো। তো সেভাবেই আসলে আমার শুরুটা, আর স্কুলও আমাকে এইভাবে করে সাপোর্ট দিয়েছে। তো ওইখান থেকেই আসলে এখন তারপরে যখন আমি একটু বুঝতে শিখলাম বা অভিনয়ের সরাসরি মানে টেলিভিশনে আসার একটা আগ্রহ প্রকাশ করলাম, তো ওই অভিজ্ঞতাগুলি আসলে আমাকে কাজে দিয়েছে। এবং সেই সাথে থিমের পরিবর্তনের সাথে সাথে আরেকটি বিষয় যেটা হচ্ছে যে একটা সময় হিরোদেরকেই সুপার হিরো ভাবা হতো, এখনকার থিমে আমরা ভিলেনকে সুপার হিরো হিসেবে দেখি, যে আলটিমেটলি পুরো সিনে সে থাকে ভিলেন হিসেবে, বাট আলটিমেটলি হি ইজ দ্য হিরো। সিনেমাতে দেখা যায়, এটা আসলে একটু সিনেমাতে এটা বেশি হচ্ছে, সিনেমাতে তো আসলে একটু কমার্শিয়াল ব্যাপারটা থাকে, তো এখানে আসলে নায়কের একটু ভিলেন টাইপ এই জিনিসটা দর্শকের আসলে মানে বিনোদনের জন্যই হয়তো হয়। আমি ওইটা এত ভালোভাবে বলতে পারবো না, তারপরে আমি এজ এ মানে দর্শক হিসেবে একটু বলতে পারি যে আমরা আসলে বিনোদিত হই যখন দেখি যে ভিলেনের মতো হিরোটা খুব খারাপ কিছু করছে, তারপরে শেষে যখন সে আবার একটা পজিটিভলি তার এটার আসার পেছনে যখন ফ্ল্যাশব্যাকের একটা গল্প বলে যে সে আসলে কেন সন্ত্রাসী হয়েছে বা সে কেন ভিলেনের রূপে এসেছে, সেখানেও একটা কিছু মেসেজ থাকে, তারপরে আবার কিন্তু সে শেষের দিকে এসে ভালো হয়ে যায়। তো এটা হয় কি যে সমাজের যারা এই সিনেমাগুলি দেখবে, যারা হয়তো একটু খারাপ কাজের সাথে লিপ্ত বা এরকম সন্ত্রাসী, তারা যদি এই সিনেমাটা দেখে তাদের ভেতর থেকেও যদি একটু পজিটিভ কোনো কিছু বের হয়ে আসে, সেই দিক থেকে আমি বলবো যে না, ঠিক আছে, এই ধরনের একটু বিনোদন দরকার, তো আমরা একটু সিনেমাতে একটু চাই একটু অতিরিক্ত কিছু দেখতে, সেই হিসেবে ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আর আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।